স্নিগ্ধা রেজওয়ানা শামীমের কথার ভেতরেই কিন্তু আসছে, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করি যে শুধুমাত্র এই খবরগুলো যে এভাবে ছড়ায় তা না, এটা কিন্তু আবার একটি পক্ষ শেয়ারও করে, বেশ আনন্দের সাথে শেয়ার করে, সেখানে নানা স্লোগান দিয়ে শেয়ার করে। আসলে মানসিকতা কি, টার্গেটটা কি, অথবা বিষয়টা কি ঘটে আসলে এই ধরনের ভুয়া উদ্দীপক নিউজের ক্ষেত্রে? আচ্ছা, অনেক ধন্যবাদ শামীম ভাইকে, অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দেখুন, আমি একজন নৃবিজ্ঞানী হিসেবে একটা কথা বলি। আমার মনে হয় আপনারা যারা মিডিয়া একটা রাষ্ট্রের তার যে দর্শক শ্রোতা আছে তার কান কি শুনতে চায় এই ধরনের কতগুলো মুখরোচক জিনিস তৈরি করতেও পছন্দ করে। তার মূল কারণ হচ্ছে যে এতে করে আপনার একটা রিচ পাওয়া যায়, প্রচুর মানুষ আপনারই করে, এবং এক ধরনের অ্যাকসেপ্টনেস বলেন, জনপ্রিয়তা বলেন, গ্রহণযোগ্যতার প্রসঙ্গ কিন্তু অনেক পরে আসে। অর্থাৎ আমি যখন একটা নিউজ তৈরি করছি বা এরকম একটা, এটা কিন্তু একটা নিউজ চ্যানেল আপনি যেটা দেখালেন, এবং আজ তাকের কিন্তু একটা হিন্দি ভার্সন আছে, ওটা ইন্ডিয়া টুডে গ্রুপ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এরকম একটা নিউজ চ্যানেল, সে যখন এই ধরনের একটা কথা বলছে, আমি সম্ভবত দুদিন আগে এই ধরনের এই খবরটা মনে হয় দু-তিন দিন আগের খবর, তার একটা স্পষ্টত একটা উদ্দেশ্য হচ্ছে তার রাষ্ট্রের নাগরিকের সাইকোসোশ্যাল অ্যাটিটিউডটা কি, তার রাষ্ট্রের নাগরিক কি শুনতে চায় এবং তার রাষ্ট্রের নাগরিক আসলে কি দেখতে চায়, এই যে দেখার একটা জিনিস, সেটাকে প্রডিউস করাটাও কন্টেম্পোরারি মিডিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ রোল হয়ে উঠেছে। অর্থাৎ গ্রহণযোগ্যতার প্রশ্ন পড়ে, আগে আমার কান কি শুনতে চায় আর কোন জিনিস দিলে পরে আমি অনেক বেশি পৌঁছতে পারবো, এই জায়গাটায় কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে। এটা কিন্তু শুধু যে ভারতীয় মিডিয়ার গল্প তা কিন্তু না, এটা আমাদের মিডিয়াতেও কিন্তু অনেকটা একই গল্প। যেটি শামীম ভাই বলেছেন, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে অর্থের যোগাযোগ। আপনার অর্থের যোগাযোগ, তো এটা কিন্তু এটা যে হবে এটা কিন্তু অ্যাজিউম করা যাচ্ছিল যে এই ধরনের আপনার কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, সোশ্যাল, আপনি যেটা বললেন যে অনেকে তো সেটা আবার শেয়ারও দেয়। আসলে কি সে খবরটাকে শেয়ার করার জন্য শেয়ারে দেয়, নাকি সে কিছু হয়ে ওঠার জন্য শেয়ারে দেয়, নাকি সে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য শেয়ারে দেয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যা কিছু বলছি, আমার বলাটা কি কোনো দায়িত্ববোধ থেকে বলা, আপনি যে ডিফেন্সের কর্মকর্তার কথা বললেন, নাকি আমি এমন কোনো কিছু বলতে চাই কারণ তার ডিফেন্সের, আসলে চিন্তা করে দেখেন তো ইন্ডিয়ান বর্ডারের অবস্থাটা এখন একবার ভাবেন, একদিকে চীন, একদিকে বাংলাদেশ, আরেকদিকে পাকিস্তান, তার বর্ডারল্যান্ডের তার যে সেনা, তার কিন্তু বিশাল কাজ আছে, কিন্তু সেখানে অবসরপ্রাপ্ত হলে পরেও এটা কি হতে পারে কিনা যে আমি তার রাষ্ট্রের কথা বলছি, তার রাষ্ট্রের উজ্জীবক, মানে তার রাষ্ট্রের সেনাদেরও সে উজ্জীবন করতে চায় কিনা, যে আরও একবার পাকিস্তানকে আর ইন্ডিয়াকে, কারণ আপনি তো দেখেছেন দীর্ঘদিন ইন্ডিয়ান মিডিয়ার হিস্ট্রিতে বাংলাদেশের স্বাধীনতা নাই, তো লড়াইটা তো ইন্ডিয়া পাকিস্তানের লড়াই, এটা তো একদম প্রতিষ্ঠিত। এই হিস্ট্রি বলেন, ফিল্ম বলেন, বিভিন্ন জায়গায় যে দেয়াটা, এই দেয়াটা আমার মনে হয় প্রথমত হচ্ছে তার নাগরিকের কান শুনতে চায়, দ্বিতীয়ত হচ্ছে, এটা তো বলা বাহুল্য, আমাদের যে বিগত যিনি ছিলেন তিনি তো এখন সেখানে আছেন এখন, কারণ ওখান থেকে তো আমরা নানা ধরনের মানে ফোন কল রেকর্ড, কখন কোনটা রিয়েল কোনটা আনরিয়েল এটা বোঝার কোনো উপায় নেই, সেটাও তো ফাঁস হচ্ছে। কাজেই সেই ধরনের একটা যোগাযোগ থাকতে পারে, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট আমি একটা জিনিসে মজাও পাই, দেখেন বর্তমান সময়ে বাংলাদেশে যা ঘটছে সেটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান মিডিয়া যদি একটু সৎ হতো, আমার মনে হয় তাহলে কিন্তু গল্পটা অনেক গ্রহণযোগ্য হতো। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে নারী হেনস্থার গল্প, ওখানে ওরা এই জিনিস না পিক করে এটা পিক করলো কেন? কারণ ওদের নিজেদের দেশে এমন সব ভয়াবহ ধর্ষণকাণ্ড আছে, ওটা ওই দেশের যে পুরুষতান্ত্রিক দর্শক আছে তার কাছে এত বেশি আরামপ্রদ হবে না, তার কাছে এটা বেশি মজার হবে। এই তো আমরা আবার ফেরত যাচ্ছি, আমাদের এখন একটাই করতে হবে, মানে কানটা ওরকম তৈরি হয়েছে, কানটা তৈরি হয়েছে, গল্পটাকে ওটাই শুনতে চায়, সে ওটাই শুনতে চাওয়া, ওই প্রজেকশনটা তৈরি করা হয় খুব ধীরে ও স্লোলি, এবং তার প্রজেকশন শুনতে চায়। আপনি দেখবেন এটা শুধু তার মিডিয়ার সমস্যা না, সময় থাকলে আমি আমার দেশেও কিন্তু এরকম বহু কিছু আছে যে আমাদের কান শুনতে চাচ্ছে কি, ফ্যাক্ট যাচাই করা, অথবা আরেকটা জিনিস অ্যাকাউন্টেবিলিটি বলে তো কিছু নাই, যত যাই বলেন
এই ধরনের রাষ্ট্রে, সেটা ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক, আপনি একটা ভুয়া সংবাদ যে দিলেন, সেই ভুয়া সংবাদ দেওয়ার জন্য আপনার কি কোনো জরিমানা হয়? আপনার কি কোনো জবাবদিহিতা আছে? আপনার কি কোনো মামলা চলে? যে অমুক একটা নিউজ দিল দেখে একটা মামলা চলছে, এরকম 2-1টা কেসের নমুনা দেন। না, সেটা আমাদের এখানে চলে, কারণ ওদের নিউজের তো আমরা করতে পারি না। সেটাই বলছি যে এই প্রসেসগুলোর তো নাই, এটা সবকিছুর একটা সম্মিলন, ব্যাপারটা হচ্ছে এখানে। আমরা দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার একটু যোগ করবার যদি থাকে যে একটু শামীম বলুন। একটা হলো যে আমি নৃবিজ্ঞানীর সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি যে গণমাধ্যম একেবারে দর্শক শ্রোতা যা শুনতে চায় সব গণমাধ্যম সেটা করে না। গণমাধ্যমের আবার অনেক শ্রেণী বিভাজন আছে, কারণ অনেক সিরিয়াস গণমাধ্যম আছে যে জনগণ চাইলেই সে ধরনের সংবাদ সে বানাবে না, যেটা ঘটবে সেটাই। বিশ্লেষণের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে বিভিন্ন, এবং মূলধারার গণমাধ্যম বা এখনকার উদীয়মান সামাজিক গণমাধ্যমকে আবার এক করে দেখা যাবে না। কিন্তু নিঃসন্দেহে ওনার কথার সাথে একমত, এটা লেখকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যে লেখকও এখন পাঠক যা চায় যদি ওই ধরনের লিখে ফেলেন, এখন শিল্পীও যদি করে, চলচ্চিত্রকারও যদি করেন, তাহলে আসলে পুরো মাধ্যম পদ্ধতি ভেস্তে যাবে। যাই হোক, আমার খুব দ্রুত যেটাই ওনার আলাপের পরেও মনে হলো যে এটা যদি আমি খুব একেবারে মোটা দাগে 3-4টা বিষয় আনি। একটা হলো এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে অর্থ উপার্জন, তো অবশ্যই, কারণ ওই চ্যানেল বা আমি জানি না সেটা অনলাইন এবং সে দুটোতেই চলে কিনা, তার একটা অর্থ উপার্জনের বিরাট একটা সুযোগ এ ধরনের চটকদার সংবাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেখবে যে সর্বনাশ, বাংলাদেশের এরকম একটা সামরিক কুই হয়ে গেল, না জানি কি। দ্বিতীয় হলো যে এটা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা এজেন্ডাও বাস্তবায়নে সাহায্য করে। একটু ব্যাখ্যা করে। যেমন এরকম যে ধরুন একটা দেশ সে পাশের দেশের উপর একটা নিরাপত্তার জাল বিস্তার করতে চায়, এক ধরনের হেজিমনি তৈরি করতে চায়, তার জন্য তো সে হঠাৎ শূন্য পাঠাতে পারে না, হঠাৎ করে যা ইচ্ছা তাই করতে পারে না, দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করতে পারে না। অতএব সবচেয়ে ভালো হচ্ছে কিছু গণমাধ্যমকে এখানে কাজে লাগিয়ে তাদের উপরে চাপিয়ে দেওয়া যে না ঠিক আছে আমরা দেখছি বিষয়টা কি, আর ও তো আসলে মূলধারার না, ওকে আমি কি করবো, আমার তো মত প্রকাশের স্বাধীনতা আছে। উদ্দেশ্য যেটা হয়ে গেল সেটা হচ্ছে আপনি নিরাপত্তার ইস্যুতে যে আমাকে একটা কিছু ঝাঁকি দিতে চাচ্ছিলেন যে ভাই আমিও কিন্তু তোমাকে দেখে নিতে পারি, সেটা সামরিকভাবে আমাকে বলার প্রয়োজন হলো না, বা এটা আপনি অন্য একটা সফট পাওয়ার ব্যবহার করে আপনি বলে দিলেন। 3 নম্বর হলো যে এখানে ওই যেসব দেশে হয় এক ধরনের উগ্রবাদী রাজনীতি প্রচলিত, ধর্মকে ব্যবহার করা বা ধর্মভিত্তিক রাজনীতিকে ব্যবহার করা, সে যদি এরকম একটা টুলস পায় প্রায় বিনা খরচায়, মানে এর খরচায় বা কি লাগছে, একজন সামরিক অবসরপ্রাপ্ত এনে তাকে আপনি দেখালেন তিনি বিশেষজ্ঞ, একজন খুব উত্তেজিতভাবে, আপনি একটা ভালো শব্দ বলেছেন উদ্দীপক, মানে খুব উদ্দীপনা সৃষ্টিকারী বলেন, বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাচ্ছে, তাহলে দুটো লাভ হলো। ওই যে উগ্রবাদী যদি কোনো দল থাকে, তার উগ্রবাদী রাজনৈতিক এজেন্ডা থাকে, ধর্মভিত্তিক এজেন্ডা থাকে, সে সাংঘাতিকভাবে এটাকে আবার জাগরুক করলো নতুন চেতনায় যে দেখো তাহলে আমি ঠিক আছি, ওই দেশের অবস্থাটা কি দেখো, ইত্যাদি ইত্যাদি ঘটছে। অতএব এটার এক ধরনের সামরিক উদ্দেশ্য হাসিল হয়, নিরাপত্তার উদ্দেশ্য হাসিল হয়, উগ্রবাদী জাতীয়তাবাদের রাজনীতির উদ্দেশ্য হাসিল হয়, মাঝপথে ব্যবসাও করা যাচ্ছে।